চারিদিকে এক নির্ঘুম অস্বস্তির অস্তিত্ব। চেঞ্জিং রুমে পুতুল সেজে দাঁড়িয়ে আছি আমি। জান আছে, শ্বাসপ্রশ্বাস চলছে, শুধু যেটা নেই তা হল শরীরের নড়চড়। মাথাটা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা দেখছি। আমায় চেঞ্জ করিয়ে দেওয়ার জন্য দুজন ফিমেল অ্যাসিস্ট্যান্ট এসেছে। এখন পর্যন্ত কম চেষ্টা চালায়নি, যদিও তবু সামান্য শাড়িটা গায়ে জড়াতেই নাজেহাল অবস্থা তাদের। কাজটা তাদের পক্ষে অসম্ভব নয়, কিন্তু তাদের একমাত্র স্যারের হবু স্ত্রীকে তো আর যাই হোক হাত পা চেপে ধরে শাড়ি পরিয়ে দেওয়া যায় না। সম্মানের এক উঁচু জায়গায় বসিয়ে বর্তমানে কাকুতি মিনতিতেই আটকে রয়েছে তারা। শাড়ি পরানো নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আবারও দরজায় টোকা পড়ল। ওপাশ থেকে শোনা গেল রাহিত ভাইয়ের ব্যস্ত কণ্ঠস্বর। এই আপনাদের হলো? নিচে ভাই ওয়েট করছে। তাড়াতাড়ি ভাবিকে রেডি করিয়ে নিয়ে আসুন। রাহিত ভাইয়ের বিপরীতে লম্বা করে মেয়েটার হতাশ গলা উত্তর দিল। মিস্টার রাহিত, আমরা এখন পর্যন্ত অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ম্যামকে রেডি করাতে তো দূরে থাক, শাড়িটাই পরাতে পারিনি। হোয়াট? এখনো শাড়িও পরাতে পারেননি? ভাইয়ের কানে কথাটা গেলে ঠিক কি হবে ভাবতে পারছেন? আমার দিকে আহত দুজোড়া চোখ আবদ্ধ হল। তাতে বিশেষ কোনো ভাবমূর্তির পরিবর্তন হল না আমার। আমি নিষ্প্রাণ চোখে তাকিয়ে বোঝালাম, শাড়ি তো দূরে থাক, এই বিয়েই আমি করছি না। আমায় কয়েক সেকেন্ডে পর্যবেক্ষণ করে নিয়ে জবাব দিল দুজন মিলেই। মিস্টার রাহিত, আমরা সব রকমের চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। সেরকম জোরজবরদস্তি করার সাহস আমাদের নেই, তবু কথায় কাজে না দেওয়ায় অবশেষে স্থির করেছিলাম একজন ধরে অপরজন শাড়ি পরিয়ে দেব। কিন্তু ম্যামের গায়ে হাত দিতে যাওয়া মাত্রই দু-তিনটে ফ্লাওয়ার বাজ ভেঙেছেন। আপনি স্যারকে বলুন, উনি যা ভালো বুঝবেন তাই করুক। আমরা আর পারছি না। ওপাশ থেকে রাহিত ভাই ভারী দীর্ঘশ্বাস ফেলল, যার শব্দ কানে না পৌঁছালেও উপলব্ধি করা গেল স্পষ্ট। রাহিত ভাই খানিক ভেবে নিয়ে জবাব দিল, বেশ, আমি ভাইকে বলছি। এখন যা করার ভাইই করবে। তারপর রাহিত ভাইয়ের পদধ্বনি ক্রমশই বিলীন হতে চলল। আমি ছোট্ট করে শ্বাস ফেলে মেয়ে দুটোর উদ্দেশ্যে বললাম, আমার জন্য আপনাদের চাকরি চলে গেলে দুঃখিত। জানেন তো চাকরি আর বিয়ের মাঝে আকাশ পাতাল পার্থক্য। একে অপরের দিকে শুকনো মুখ করে তাকালো তারা। তারপর আমার পানে দৃষ্টি নিক্ষেপ করে কিঞ্চিত মাথা নাড়াল। ইচ্ছাকৃত নয়, নিবিড় ভাইয়ের নির্দেশে জোর করেই যে তারা আমায় সাজাতে এসেছে তা স্পষ্ট ফুটে উঠল তাদের ভাবমূর্তিতে। আমি চেয়ারে গা ছেড়ে দিয়ে দুচোখ বুজে নিলাম। সামনে রাখা ডায়মন্ডের অর্নামেন্টস, পার্পেল এবং সিলভার শেইডের সংমিশ্রণে তৈরি শাড়িটা চোখে বড্ড জ্বালার সৃষ্টি করছে। আচ্ছা নিবিড় ভাই, এখন কি করবেন? নিশ্চয় রেগেমেগে বোম হয়ে মেয়ে দুটো চাকরি খেয়ে নেবেন। তারপর বাকি রাগটুকু আমার ওপর ফেলে আঘাত করেও বসতে পারেন। আমার কাজ হবে উনার রাগের পরিমাণটা আরও কিছু বাড়িয়ে দেওয়ার জন্য আরও কিছু ভাঙচুর করা, নয়তো উনার সাথে দুর্ব্যবহার করা। আর যাই হোক, এমন অবাধ্য ট্যারা স্বভাবের মেয়েকে নিশ্চয় বিয়ে করতে চাইবেন না উনি। আমি ঘরটার আনাচে কানাচে চোখ বুলালাম। রাজশাহীতেই উনার আরও একটা ফ্ল্যাট আছে, তা জানা ছিল না। এই ফ্ল্যাটটায় কেউ থাকে না, গেস্টদের জন্যই স্পেশালি বানানো হয়েছে শুনলাম। আমার ভাবনার মাঝেই দরজায় খট করে আওয়াজ হলো।
মেয়ে দুটোর আত্মা বোধহয় তৃতীয়বারের মতো কেঁপে উঠল। গুটি গুটি পায়ে দরজা খুলে দিয়েই চোখ নামিয়ে নিল। বাইরে থেকে হয়তো তাদের ইশারায় ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলল কেউ, যার দরুন বিনা বাক্যে তৎক্ষণাৎ ঘর ছেড়ে বের হল তারা। আমি এসব কিছু দেখেও না দেখার ভান ধরে রইলাম, অনেকটা অচেতন, নির্বোধ রোবটের মতো। নিবিড় ভাই ভেতরে এসে দরজা লাগালেন। নিস্তব্ধতায় মোড়ানো ঘরটায় উনার পদধ্বনিই শোনা গেল স্রেফ। আমি উল্টো দিকে মুখ করে বসে, তখনও উনার দিকে তাকাইনি। নিবিড় ভাই হঠাৎ কোনো নোটিশ ছাড়াই আমায় চেয়ার থেকে উঠিয়ে বিছানার কাছাকাছি নিয়ে গিয়ে দাঁড় করালেন। হুটহাট এমন টানাহেচড়া টাইপ ঘটনাগুলোয় বরাবরই হতবাক হতে বাধ্য হই আমি। এবারও ব্যতিক্রম হল না। আমি চমকে পড়ে যাওয়ার ভয় উনার হাত খামচে ধরেছিলাম। যথাযথ স্থানে ভর ছেড়ে চোখ তুলে তাকালাম। নিবিড় ভাইয়ার মুখ মাত্রাতিরিক্ত স্বাভাবিক। তাতে না আছে কোনো রাগ, না আছে কোনো ক্ষোভ, আর না আছে কোনো উৎফুল্লতা। আমার শাড়িটার সাথে ম্যাচিং করে হয়তো গোল্ডেন কালারের পাঞ্জাবি এবং তার ওপর পার্পেল কালারের জহরকোট জড়িয়েছেন। পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গোটানো, যার দরুন উনার ফর্সা লোমশ হাত দুটো দৃশ্যমান হয়ে রয়েছে স্পষ্ট রূপেই। এতদিন যাবৎ খেয়াল করিনি, উনার লোমগুলো ঠিক কালচে নয়, অনেকটা ডিপ ব্রাউন রঙের। লোমগুলোও যেন কত যত্ন নিয়ে বানানো। আমি এবার চোখ তুলে তাকালাম উনার মুখের দিকে। ঘন সিল্কি চুলগুলো সেট করে রেখেছেন, তবু কিছু অবাধ্যরা কপাল জুড়ে বিচরণ করছে। উনার গালের হালকা চাপদারি বরাবরই চমৎকার এক সৌন্দর্যের সৃষ্টি করে। ডার্ক রেড ঠোঁট দুটো দেখে মনে হয় হালকা করে লিপস্টিক দিয়েছেন, তবে বাস্তবে তা যত্ন এবং নেশাদ্রব্যের থেকে 100 হাত দূরে থাকারই ফল। আমার নজর ঘুরে ফিরে এবার গিয়ে পড়ল উনার বামভ্রুর পাশে নিশ্চিন্তে শুয়ে থাকা বাদামি তিলটার ওপর। আমি একই ভুল এবার আর করলাম না। ওই তিলটায় জানি না কি আছে, একবারের বেশি দুবার তাকালে নজর সরানো যায় না। এমন সুদর্শন এবং অসাধারণ ব্যক্তিত্বের জন্য খ্যাত ব্যক্তির চরিত্রও যে নোংরা হতে পারে তা আদৌ উনাকে উপর থেকে পরখ করে বোঝা সম্ভব নয়। নিবিড় ভাই আমার অবাক চোখে চেয়ে হয়তো কোনো অর্থ খুঁজছিলেন। আমায় চোখ নামিয়ে নিতে দেখে ঠোঁটের বাম কোণটা প্রসারিত করলেন। ফিসফিসিয়ে বললেন, কি হলো, নজর সরিয়ে নিলে কেন? দেখা শেষ? আমার লজ্জায় মাথা কেটে যাওয়া অবস্থা। ছি, আমি কি তবে নির্লজ্জের মতো এতক্ষণ উনার দিকে চেয়েছিলাম? ঈশস, এখন আমায় কি ভাবছেন কে জানে। যেখানে রাগ দেখিয়ে বিয়ে ভাঙার কথা, সেখানে এমন ড্যাবড্যাব করে উনাকে দেখার অপরাধে নিজের চোখ দুটোই ফুটো করে দেবার ইচ্ছে জন্মাল আমার। নিবিড় ভাই মৃদু শব্দে হাসলেন। আচমকাই আমার কোমর এক হাতে জড়িয়ে ধরে বলে উঠলেন, আমি যদি ভুল না হই, তবে তুমি নির্ঘাত আমার প্রেমে পড়ে যাচ্ছ। সে তুমি স্বীকার করো বা নাই করো। আমি ছিটকে দুহাত সরে গিয়ে দাঁড়ালাম। ঝাঝালো কণ্ঠে বললাম, আপনি ভুল ভাবছেন। আমি মোটেও আপনার মতো এমন বজ্জাত মানুষের প্রেমে পড়ার মেয়ে নই। আর আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমার একটাই কথা, আমি এ বিয়ে করব না। না মানে না। ও রিয়েলি? যা ইচ্ছা তাই করব? বেশ। অনেকটা পৈশাচিক কণ্ঠে কথাটা বলেই আমার গায়ে জড়ানো জ্যাকেটটায় হাত রাখলেন উনি। আমি তৎক্ষণাৎ দুচোখ বড় বড় করে জ্যাকেট খামচে ধরলাম। কাঁপা কাঁপা গলায় বললাম,
এই আপনি কি করছেন? আমার জ্যাকেটে হাত দিচ্ছেন কেন? কেন? তুমিই তো বললে যা ইচ্ছা তাই করতে। আমি তো তোমার কথা মতোই করছি। যা ইচ্ছা তাই। যা ইচ্ছা তাই মানে কি? আপনি আমার জামাকাপড় নিয়ে পড়ছেন কেন? আরও তো অনেক কিছুই করার আছে। প্রয়োজনে আমার মারুন, হাত পা ভেঙে দিন। নিবিড় ভাই হঠাৎ করেই শব্দ করে হাসতে লাগলেন। রুমময় প্রতিধ্বনির ন্যায় বাজতে লাগল উনার হাসির ঝঙ্কার। উনার ভাবমূর্তি এমন, যেন পৃথিবীর এক চমকপ্রদ এক কৌতুক শোনানো হয়েছে উনাকে। কি হল, আপনি এভাবে রাক্ষসের মতো হাসছেন কেন? নিবিড় ভাই হাসি থামালেন। হাসির চোটে অনেকটা হাঁপিয়ে উঠেছেন মনে হল। কোমরে এক হাত রেখে ভর ছেড়ে দাঁড়িয়ে বললেন, লাইক সিরিয়াসলি অনন্যা, তুমি এতটা স্টুপিড? তুমি জানো না, সাদমান শাহরিয়ার নিবিড় কোনো মেয়ের গায়ে হাত তোলে না? সেখানে তুমি তো আমার বউ হতে চলেছ, বউয়ের গায়ে কি কোনো সুপুরুষ হাত তোলে? হা, আমি যা করব তা একেবারেই ইউনিক। আজ পর্যন্ত কোনো মানুষই হয়তো তার হবু বউকে নিজ হাতে বিয়ের শাড়ি পরিয়ে দেয়নি। আর আমি সেই রেকর্ডটাই ভেঙে দেব। আমি ভয় কুকড়ে লাফ মেরে বিছানায় উঠে পড়লাম। এই মানুষের হাবভাব মোটেও সুবিধার ঠেকেছে না আমার। উনি যা বলেন তা যে হাড়ে হাড়ে করে দেখান তা এতদিনে বেশ বুঝেছি আমি। তাই অবিশ্বাস করে রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই আসে না। নিবিড় ভাইয়া আমায় এভাবে লাফিয়ে বিছানায় উঠতে দেখে ফিক করে হাসলেন। গলার স্বরে অন্যরকম এক ভাব নিয়ে এসে বললেন, এত ভয়? হা, এত ভয় নিয়ে বিয়ে করাতে দ্বিমত পোষণ করছো কিভাবে? উম্মামার তো মনে হচ্ছে তোমার এই বিয়েতে মতো আছে ঠিকই, কিন্তু অবাধ্য হতে চাইছো যাতে আমি নিজ হাতে তোমায় শাড়ি পরিয়ে দেই, রাইট? ছি, এ কদম না। আপনি এক ধাপও এগোবেন না বলে দিচ্ছি। ঠিক আছে, তবে যাদের পাঠিয়েছিলাম তাদের হাতেই রেডি হয়ে নাও। না হলে কি হবে তা তো বুঝতেই পারছ। বুঝলাম, রাজি না হয়ে উপায় নেই। আমার হাত পা শিকল দিয়ে বাঁধা না থেকেও আমি অসহায়। আর যাই হোক, অন্তত এই মানুষের সামনে সম্মান নিয়ে টানাটানি করানো যাবে না। যার ফলশ্রুতিতে জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদুস্বরে জবাব দিলাম, আচ্ছা আচ্ছা, আমি আর অবাধ্য হব না, পাঠান ওদের। নিবিড় ভাইয়া ঠোঁটে সেই চিরচেনা বাঁকা হাসি ফোটালেন। স্বস্তিভরা গলায় বললেন, দ্যাটস লাইক আ গুড গার্ল। এক এক করে সিঁড়ি ভেঙে নিচে নামছি আমি। ব্যাপারটা হাস্যকর। যেখানে এক দৌড়ে দোতলা থেকে বাগানে নেমে আসি সেখানে আমায় এই ড্রয়িং রুমে আনতেই কত শত ব্যবস্থা। শাড়ি সামলানো আমার কর্ম নয়, এত এত গহনায় নিজেকে মোড়ানো অবস্থায় ঠিকভাবে নামতে পারব কিনা এই নিয়েই জুড়েছিল সন্দেহ। আমি বলিনি আমার কারো সাহায্য লাগবে, কিন্তু উপরমহলের অর্ডার। নিবিড় ভাইয়ার নির্দেশ মতো 4 জন ফিমেল অ্যাসিস্ট্যান্ট আমায় ধরে ধরে নামাচ্ছে। ফলস্বরূপ নিজেকে নিজের কাছে এক অনুভূতিশূন্য রোবট বলে মনে হচ্ছে আমার। যেন এই ছেড়ে দিলে দুম করে পড়ে গিয়ে ধুম করে কোমর ভেঙে ফেলব। আর তারপর আমায় দুভাগ করে তারতুর জুড়ে দেওয়ার জন্য রোবোটিক্সের ওপর পড়াশোনা করে সায়েন্টিস্ট হয়ে যাবেন নিবিড় ভাইয়া। আমায় ছোট্ট ছোট্ট ধাপ ফেলে ফ্লোরে নামাবার পর যে যার অবস্থান থেকে সরে দাঁড়াল। নিবিড় ভাই কাজী সাহেবের পাশে বসা ছিলেন। আমায় নামতে দেখে আসন ছেড়ে উঠে এগিয়ে এলেন।
আমার ডান হাতটা আলতো করে ধরে হালকা গলায় বললেন, এসো। আমি চোখের ইশারায় হাজারো অনিচ্ছা প্রকাশ করলাম, কিন্তু তাতে বিন্দুমাত্র নড়চড় হল না উনার সিদ্ধান্তের। নির্দয় মানুষটা টেনে নিয়ে গিয়ে আমায় নিজের পাশে বসালেন। তারপর কাজী সাহেবের উদ্দেশ্যে বললেন, তো কাজী সাহেব, শুরু করুন। ছেলে মেয়ে উভয়ই প্রস্তুত। কাজী সাহেব আমার শুকনো মুখের দিকে পলক ফেলে তাকালেন। খানিকক্ষণ তোবদা খেয়ে বসে থেকে মাথা ঝাঁকালেন। আর 5টা মানুষের মতো হয়তো উনার মাথাতেও এমন হুড়োহুড়ি টাইপ বিয়ের ব্যাপারটা খেলছে না। সমাধান খুঁজছে অথচ সমীকরণটাই অজানা। কাজী সাহেব অনর্গল দোয়া ওড়াতে লাগলেন। নিবিড় ভাইয়া এখনো আমার ডান হাত চেপে ধরে বসে আছেন। আমি এদিক ওদিক আর চোখে তাকাতে লাগলাম। খুঁজে চললাম পালানোর কোনো পথ। কিন্তু ভাগ্য এবারও আমায় থাপ্পড় মেরে বলে উঠল, তুই যা চাইবি তার ঠিক উল্টোটাই হবে হতচ্ছাড়ি, আশা ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাক। এটাই তোর জন্য মঙ্গল। আমার হঠাৎ করেই মনে হল কপাল নামক অঙ্গটা খুবই অপ্রয়োজনীয়। আমার তাকে যখন সবথেকে বেশি দরকার ঠিক তখনই প্রতারণার পরিচয় দিয়ে সঙ্গে থেকেছে সে। কপালে হাজারো ঘষামাজা চালিয়েও কোনো লাভ হয়নি। জানি না ভবিষ্যতে আমার জন্য ঠিক কি অপেক্ষা করছে, কিন্তু কপাল তো আমারই, সে যেখানে নিয়ে যাবে সেখানে যাওয়াই যে আমার বাধ্যতামূলক কর্ম। আমি আহত, ক্ষতবিক্ষত মন নিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। সেই উত্তপ্ত শ্বাসের সাথে সাথে ভারী হয়ে এলো চারিপাশ। আকাশপাতাল ভাবনার মাঝে আমার কানে পৌঁছল না কাজী সাহেবের ডাক। তিনি আবারও ডাকলেন, তবে আমার টনক নড়ল নিবিড় ভাইয়ার হাতের ছোঁয়ায়। কি হলো, চুপ করে আছো কেন? কবুল বলো। কবুল শব্দটা কানে পৌঁছতেই চোখ দুটো ভিজে আসতে চাইল আমার। আমার এতদিনের স্বপ্ন সবকিছুই ফিকে হয়ে আসতে চলল। লোকে বলে বিয়ের পর নাকি পৃথিবী বদলে যায়। আমারও কি তবে তাই হতে চলেছে? আমি কি তবে এখন থেকে আমার পরিবারের পর হয়ে যাব? এই মানুষটার অধীনেই বাকি জীবনটা কাটাতে হবে? আর আমার প্যাশন, আমার ফটোগ্রাফির স্বপ্ন, তার কি হবে? এই মানুষটা আদৌ আমার ইচ্ছের মর্যাদা দেবেন নাকি এখনকার মতোই জোরজবরদস্তির ওপর রাখবেন আমায়? অনন্যা, আম টকিং টু ইউ। কোনো ভাবনায় হারিয়ে গেছ? আমি চমকে ফ্যালফ্যাল চোখে তাকালাম। জলে জমা ঝাপসা চোখ দুটোয় নিবিড় ভাইয়ার অস্পষ্ট প্রতিবিম্ব ফুটে উঠল। উনি আমায় ডাকছেন, কবুল বলতে বলছেন। কিন্তু আমি তো চাই না, আমি চাই না কবুল বলতে, চাই না এই কার্যক্রমের সমাপ্তি ঘটাতে। এখনো হাতে সময় আছে না করার। আমি চট করেই আসন ছেড়ে উঠে দাঁড়ালাম। এদিক ওদিক তাকিয়ে কোনো এক দিশা বরাবর দৌড়তে যাব তার আগেই হাতে টান পড়ল। নিবিড় ভাই আমায় গর্জে ওঠা ইশারায় হুমকি দিলেন। ব্যস্ত গলায় কাজী সাহেবের উদ্দেশ্যে বললেন, কাজী সাহেব আপনি 2 মিনিট বসুন, আমরা এক্ষুনি আসছি। ওর একটু ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। এ কথা বলেই আমায় টেনে ড্রয়িং রুম থেকে কর্নারের কোনো এক রুমে এনে থামলেন। দরজা লাগিয়ে দিয়ে ঝড়ের গতিতে আক্রমণ চালালেন। আমায় দেওয়ালের সাথে চেপে ধরে উত্তপ্ত শ্বাস ফেলতে ফেলতে বললেন, সমস্যা কি তোমার? কবুল বলতে এত কাহিনী করছো কেন? বোবা হয়ে গেছ নাকি? আমি দম আটকে কোনোরকমে উত্তর দিলাম, না না, আমি এ বিয়ে করব না। আপনি আমায় খাঁচায় বন্দি করে হুকুম চালাবেন। আমি এমন জীবন চাই না।
ছেড়ে দিন আমায়। নিবিড় ভাইয়া আমায় ছাড়লেন না। দুহাতে শক্ত করে কোমর জড়িয়ে ধরে নিজের আয়ত্তে নিয়ে এলেন। উনাকে আমার ঠোঁটের কাছাকাছি ঠোঁট নিয়ে আসতে দেখেই ভয় আত্মা শুকিয়ে গেল আমার। সাথে বেড়ে গেল শরীরের কাঁপুনি। নিবিড় ভাই বাঁকা হাসলেন। ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এসে ফিসফিসিয়ে বললেন, তুমি কি চাইছো বিয়ের আগেই বাসর সেরে নিতে? আমি যত দ্রুত সম্ভব মাথাটা ডানে বামে নাড়াতে নাড়াতে বলে চললাম, না না না। নিবিড় ভাইয়া আরও কিছু এগোলেন। তারপর কানের কাছে মুখ নিয়ে এসে অস্ফুট স্বরে বললেন, নিবিড়ের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। এখন তোমার যদি বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে এতই কষ্ট হয় তবে আমার কিন্তু বাসরটা সেরে নিয়ে বিন্দুমাত্র কষ্টও হবে না। তুমি কি তা চাও? না, প্লিজ এমন করবেন না। আমি আপনাকে বিয়ে করব, চলুন। কবার বিয়ে করতে হবে? একবার, দুবার, তিনবার, আপনি আমায় যতবার বলবেন ততবারই বিয়ে করব। প্রমিজ। নিবিড় ভাইয়া নিঃশব্দে হাসলেন। তা উনার হাসির সাথে ফেলা শ্বাসের স্পর্শে না দেখেও বুঝলাম আমি। নিবিড় ভাই আমায় ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন। আমি পিটপিট করে চোখ মেলে তাকাতেই সিল্কি চুলগুলো পেছনে ঠেলে দিলেন। আবারও পুনরায় বিয়ের কার্যক্রম শুরু করা হল। নিবিড় ভাইয়াকে কবুল বলতে বলার বিপরীতে বেশ দায়সারাভাবেই তিনবার কবুল বলে ফেললেন উনি। আমি তখনও দ্বিধাদ্বন্দ্বে পিষ্ট। কবুল শব্দটা পেটে আসছে অথচ মুখে আসতে চাইছে না। আমায় চুপ থাকতে দেখে নিবিড় ভাইয়া খানিকটা চেপে এলেন আমার পানে। ধীর কণ্ঠে বললেন, তুমি আমায় যতটা খারাপ ভাবছ আমি ঠিক ততটা খারাপ নই অনন্যা। আমি বিস্ময়মাখা চোখ নিয়ে তাকালাম। উনার গভীর অর্থপূর্ণ চোখ দুটোর মাঝে দৃষ্টি মিশিয়েই আনমনে বললাম, আলহামদুলিল্লাহ, আমি কবুল করছি। পরপর তিনবার কবুল বলার পর বিয়ের কার্যাদি সম্পন্ন হল। রাহিত ভাই সহ ড্রয়িং রুমে উপস্থিত বাকি স্টাফরা আলহামদুলিল্লাহ বলে প্রকার লাফিয়েই উল্লাস পালন করল। শুধু খুশি হতে পারলাম না আমি। উনার চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিতেই দুফোঁটা নোনা জল টপটপ করে পড়ল চোখ বেয়ে। আমি চমকালাম। জল গোড়ানোর জন্য নয়, চমকালাম জলেদের শেষ গন্তব্য আবিষ্কার করে। নিবিড় ভাইয়ার প্রশস্ত হাতে আমার নোনা জলের দুফোঁটা গিয়ে জমাট বেঁধেছে। ব্যাপারটা অতিদ্রুত হওয়ায় চমকানোর তীব্রতা বেশ চড়াই ছিল। আমি অবাক চোখে নিবিড় ভাইয়ার পানে তাকালাম। উনি গম্ভীর গলায় বললেন, আসার সময় বলেছিলাম তোমার জন্য পুরোপুরি ভিন্ন এক ভবিষ্যৎ অপেক্ষা করছে, যার শুরু হয়তো চোখের জল ফেলে তবে শেষ এক চিলতে হাসি দিয়েই। কথাটার অর্থ আমার ছোট্ট মস্তিষ্কে খেলল না। বাক্যটা নিয়ে খানিক নাড়াচাড়া করার মুহূর্তেই হুড়োহুড়িয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল কয়েক জোড়া পা। আমি নিবিড় ভাই দুজনেই চমকে সেদিকে পানে তাকালাম। চিরচেনা মুখগুলো চোখের সামনে ভেসে উঠতেই ছুট লাগালাম আমি। সোজা গিয়ে জড়িয়ে ধরলাম ভাইয়েদের। এবার আর নিবিড় ভাইয়া বাধা দিলেন না। ঠোঁটে চমৎকার এক হাসি ফুটিয়ে তুলে এগিয়ে এলেন উনিও। রুশো ভাইয়া, অগ্নি ভাইয়া আমায় শক্ত করে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল। অগ্নি ভাইয়া আহত গলায় জিজ্ঞেস করল, বিয়ে কি হয়ে গেছে? আমি ছলছল চোখে চেয়ে মাথা নোয়ালাম। অদ্ভুত। অগ্নি ভাই বিয়ের জন্য নয়, হতাশ হল বিয়ের ভোজন করতে না পারায়। আবে দুলাবাবু,
আমি তোর বিয়েতে কবজি ডুবায় খামু বলে বলে এতদিন পেটে কুয়ার সমান জায়গা বাঁচায় রাখছিলাম। আর তুই কি করলি? এমনে চিপায় চাপায় বিয়া কইরা নিলি? ব্যাটা ধোকাবাজ। সীমারও একটা বাটপারি আছে। নিবিড় ভাই হাসলেন। অগ্নি ভাইয়ার পিঠে কিল বসিয়ে দিয়ে বললেন, তোর বউ যেন জামাইয়ের ভুঁড়ি নিয়ে আজীবন আক্ষেপ না করে তার সলিউশন দিয়ে দিলাম। তোর তো আমায় ধন্যবাদ জানানো উচিত, শালাবাবু। আমার হৃদপিণ্ড দ্বিতীয়বারের মতো খণ্ডবিখণ্ড পরিণত হল। এসব কি বলছে ভাইয়া? নিবিড় ভাইয়ার সাথে কি অগ্নি ভাইয়াও পাগল হয়ে গেছে? আমি এবার করুণ চোখে তাকালাম রুশো ভাইয়ার পানে। রুশো ভাইয়া ঠোঁট উল্টে আমার দুঃখে খানিকটা দুঃখী দুঃখী অনুভূতি আনার চেষ্টা চালাল। আমার আগাগোড়া পর্যবেক্ষণ করে বলল, ছুটকি, তোকে তো পুরাই প্রিন্সেস লাগছে রে। ঈশস, আমি ভাবতেই পারছি না, তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমি আমার আইডল সাদমান শাহরিয়ার নিবিড়ের 2 নম্বর শালা হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ছুটকি। তোর জন্য আমি কিটক্যাটের বাড়ি বানিয়ে দেব দেখিস। এই নিয়ে তৃতীয়বারের মতো মন ভাঙল আমার। রুশো ভাইয়াও একই গোয়ালের মাথামোটা বাছুরের ন্যায় আচরণ করবে এমনটা স্বপ্নেও ভাবিনি আমি। এসব কি হচ্ছে আমার সাথে? আর নিত্য আপু? নিত্য আপুও তো মুখে হাসি লাগিয়েই রেখেছে। আমি কাদো কাদো মুখ করে পেছনে তাকালাম এবার। ধীর পায়ে এগিয়ে আসা আম্মু আব্বুকে দেখেই বুকটা আরো খানিকটা ভারী হয়ে এলো। মেয়েকে বুকে আগলে তারাও অনুভূতির বিনিময় চালালেন। মা জননী আমার কপালে হাত রেখে বললেন, সুখী হ মা, অনেক বড় হ। নিবিড়ের মতো সুপাত্র দুটো হয় না রে অনু। দেখিস ও তোকে অনেক ভালো রাখবে। আম্মু আব্বুর চোখে মুখে এমন আকস্মিক মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় সুপ্ত কোনো ব্যথার প্রকাশ ঘটছে। তবে নিয়তিকে মেনে নেওয়াই কাম্য ভাবছে তারা। আমি নিরুপায়, অসহায় শুধু এক একজনের চালচলন দেখছি। আম্মু আব্বু নিবিড় ভাইয়াকে কড়া করে দুটো কথা শোনানো তো দূরে থাক, যখন বুকে জড়িয়ে ধরে দোয়া করল তখন নিজেকেই নিজের পরিবারের কাছে আগাছা বলে বোধ হতে লাগল। যেন আমার কোনো মূল্য নেই, আমার কোনো ভূমিকা নেই, আমার মতামতের আদৌ কোনো গুরুত্ব নেই। আমি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জমা নোনা জলগুলো মুছলাম। অভিমানে পরিপূর্ণ মনটা বলে উঠল, তোর এখানে থাকা সাজে না। মনের সাথে তাল মিলিয়ে দ্রুত পা চালালাম আমি। এক ছুটে ড্রয়িং রুম থেকে দোতলার ঘরটায় উঠেই প্রকাণ্ড শব্দে দরজা লাগিয়ে দিলাম। একা থাকা প্রয়োজন বর্তমানে। ওরা কেউ আমায় বুঝবে না, আমার নিজেকে নিজেরই সামলাতে হবে। ভেঙে পড়লে চলবে না। অনন্যাকে এভাবে ছুটে ঘরে যেতে দেখে সবজোড়া চোখেই বেদনার ছায়া দেখা গেল। তবে আগ বাড়িয়ে আটকাল না কেউই। নিবিড় নিত্যকে ইশারায় বলল ঘরে যেতে, তবে নিত্য যেতে চাইল না। আকুতিভরা চোখে চেয়ে বোঝালো, ভাইয়া, থাকি না একটু? আমি এখন যথেষ্ট অ্যাডাল্ট। নিবিড় আর কথা বাড়াল না। বোনেরও হয়তো এই কঠিন সময়ে উপস্থিত থাকা দরকার। বাস্তবতা বোঝা দরকার। নিবিড় নিত্যকে সকলের সাথে সোফায় বসতে বলে নিজেও বসল। রুশো কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন ছুড়ল প্রথম, ব্রো, তোমার কি মনে হয় যা হচ্ছে সব ঠিক হচ্ছে? ছুটকির ওপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না তো? রুশোর কথার রেশ ধরে মিস্টার আহমেদও বললেন, নিবিড় বাবা,
আমরা যথাসম্ভব স্বাভাবিক আচরণ করছি, কিন্তু চিন্তা তো একটা থেকেই যায়। মেয়ে আমার ছোট, সবে কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটির মুখ দেখল, আর এখনই এসব। সেটাই মূল সমস্যা বাপি। ও বয়সে ছোট, বাচ্চা একটা মেয়ে। ও হতে পারে 18+, কিন্তু বয়সের তুলনায় ওর মানসিক বয়সের পার্থক্য চোখে পড়ার মতো। এই মানসিকতায় এত চাপ ওর পক্ষে নেওয়া সম্ভব নয়। আজ যদি ওকে নিয়ে মিডিয়ায় নোংরা নোংরা লাইনগুলো প্রচার হতো, তবে ও পুরোপুরি ভেঙে পড়ত। আমি যতটা আশঙ্কা করছি হয়তো তার থেকেও বাজে পর্যায়ে পৌঁছত। আর ওকে নিয়ে দেহব্যবসার মতো জঘন্য কোনো প্রসঙ্গ উঠুক তা না আমি চাই আর তোমরা। এই হঠাৎ বিয়েটা হয়তো প্রথম ওর ওপর প্রেশার ক্রিয়েট করবে, বাট বিলিভ মি, সেই প্রেশার বিয়েটা না হলে যে প্রভাব ফেলত তার 10 ভাগের 1 ভাগও নয়। বিনিময়ে কেউ কোনো উত্তর দিল না। আজকের ব্রেকিং নিউজ থেকে এতটুকু পরিষ্কার, নিবিড় স্বামী স্ত্রীর পরিচয় না দিলে বিশ্রী এক খবরে মুখরিত হতো সোশ্যাল মিডিয়া। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, লোকমুখে বাজে উক্তির পরিস্ফুটন ঘটত। আর যাই হোক, নিজের মেয়ের গেয়ে কলঙ্কের দাগ লাগুক, তা কোনো বাবা মাই মেনে নিতে পারে না। মিস্টার এবং মিসেস আহমেদও তার ব্যতিক্রম নয়। নিবিড়ের বিপরীতে সবাই যখন চুপ, তখন আবারও রুশো প্রশ্ন করে বসল, কিন্তু ব্রো, তুমি তো সত্যিটাও বুঝিয়ে বলতে পারতে। নিবিড় তাচ্ছিল্যের হাসিতে ঠোঁট রাঙাল। রুশোর কাঁধে হাত রেখে ছোট্ট করে শ্বাস ফেলে বলল, জানো তো রুশো, দুনিয়াটা না এতটা সহজ নয়। সকলের দৃষ্টিতে হয়তো আমি যেই পজিশনে আছি তাতে রয়েছে শুধু বিলাসিতা আর সুখ, অথচ বাস্তবটা পুরোপুরি উল্টো। একজন পাবলিক ফিগার হওয়া চারটে খানি কথা নয়। অগ্নিকেই জিজ্ঞেস করে দেখো না, ও কেন নিজের পরিচয় গোপন রেখে গান গায়। রুশো একবার তার ভাইয়ের চুপসে যাওয়া মুখের দিকে তাকাল। অগ্নির পলক ঝাপটানিতে বুঝল আসলেই পাবলিক ফিগার হওয়া অতিমাত্রায় সুখের কোনো বিষয় নয়। একজন পাবলিক ফিগারের ভালো খারাপ উভয় মন্তব্য হজম করারই ক্ষমতা থাকতে হয়। আমি এই 6টা বছর এই পেশায় জড়িত আছি, প্রথম কিন্তু খুব উৎসাহ পেয়েছি এমনটা নয়। এককালে আমার হেটার্সের সংখ্যা গণনা করলে নির্ঘাত মাথায় প্যাচ লেগে যাবে তোমার। আমার এসব ভালোমন্দ শোনার অভ্যেস আছে। আমি আদৌ মিথ্যে কোনো অপবাদে গা ভাসাই না। কিন্তু অনন্যা, ও অনেক নরম মনের মানুষ। যে মেয়ে সামান্য একটা আঘাতপ্রাপ্ত পাখি দেখে কেঁদে ফেলে, সে কি এসব হেইট্রেড, এসব অপবাদ নিতে পারবে? নেভার। মিডিয়া চোখে বা কানে যা শোনে তাই বিশ্বাস করে, তারা চোখে যা দেখবে তাই খবরের কাগজে নিজেদের মতো করে ছাপিয়ে দেবে। ঘেঁটে দেখতে যাবেও না আসল ঘটনা কি। আর আজ যেই ঘটনাটা ঘটেছে তা কিন্তু ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে। আমার সেন্স ছিল না, জ্ঞান ফেরার পর নিজেকে আর অনন্যাকে একই রুমে আবিষ্কার করি আমি। তারপর কিছু বুঝে ওঠার পূর্বেই মিডিয়ার আগমন। তুমি কি ভেবেছ আমি যদি তখন বলতাম আমি এসবের কিছু জানি না তবে ওরা তা মেনে নিত? উহুম, কখনো না। হ্যাঁ, এটা ঠিক, আমি হয়তো আসল কালপ্রিটকে ধরে কয়েকদিনের মাঝে মিডিয়াকে দেখিয়ে দিয়ে পারতাম, কিন্তু ততদিন ঠিক কত রকমের অপবাদ যে অনন্যাকে দেওয়া হতো তার কোনো হিসেব রাখা সম্ভব নয়। নিবিড়ের যুক্তিসঙ্গত কথাগুলোর বিপরীতে আর প্রশ্ন ওঠার মতো পরিস্থিতি রইল না। মিস্টার এবং মিসেস আহমেদ দীর্ঘশ্বাসের পাশাপাশি স্বস্তিভরা শ্বাস ফেললেন। নিবিড় ভীষণ বিচক্ষণ একজন ছেলে। তার সূক্ষ্ম
ঠান্ডা মস্তিষ্কের জন্য বরাবরই মানুষজন প্রশংসায় পঞ্চমুখ। এমন একজন ছেলের ঘরে নিজের মেয়েকে বউ করে পাঠানো আদৌ কোনো দুঃখের সংবাদ হতে পারে না। এত চাওয়ার থেকেও বড় পাওয়ার সমান। সবার গভীর ভাবনার মাঝেই আবারও কথা বলে উঠল নিবিড়। বাপি মাম্নি, তোমরা আমায় ভুল বুঝো না। আমি আমার নেম ফেম এসবের কাছে তোমাদের মেয়েকে বিক্রি করতে বলিনি। মানুষ বিক্রি হওয়ার মতো কোনো পণ্য নয়। আমিও আর 5টা মানুষের মতো সাধারণ একজন মানুষ। তোমাদের আমি সেই প্রথম দিন থেকেই বলে আসছি, ক্যারিয়ার দেখে নয় ব্যক্তিত্ব দেখে জাজ করো আমায়, আর আমার বিশ্বাস তোমরা আমার ক্যারিয়ারের আগে আমার ব্যক্তিত্ব দেখেই এই বিয়েতে মতো দিয়েছ। অনামিকা এবং মিস্টার আহমেদ দুজনের চোখের পলক ঝাপটে হ্যাঁ সূচক উত্তর দিলেন। তারপর অনামিকা নিবিড়ের মাথায় মমতায় আপ্লুত হয়ে হাত বুলিয়ে দিলেন। জলেসিক্ত চোখ দুটোয় নিবিড়ের স্নিগ্ধ মুখখানার প্রতিবিম্ব ফুটিয়ে বললেন, হ্যাঁ রে বাবুই, তোর মতো ছেলে হয় না। তোকে জামাই হিসেবে পাওয়া যে আমাদের পরম ভাগ্য। নিবিড় হাসল। তার গভীর চোখ দুটো যেব কথা বলে উঠল, তোমাদের মতো বাবা মা পাওয়াও আমার পরম ভাগ্য। মামুনি অগ্নি এতক্ষণ চুপ ছিল, সবার মতো বিশ্লেষণের পর নিবিড়ের পাশে গা ঘেঁষে বসল। সন্দেহী গলায় কানে কানে বলল, সবই ঠিক আছে, কিন্তু ভালোবাসা? তুই আয়ুকে ভালোবেসে বেঁধে রাখতে পারবি তো নিবিড়? নিবিড় কোনো বনিতা না করে সোজাসাপটা জবাব দিল, আমি তোর মতো এতটা উদার নই রে। আমি আমার ভালোবাসার জিনিসগুলোর প্রতি স্বার্থপর, ভীষণ স্বার্থপর। গুমোট বাঁধা মৌসুম, চারিদিকে নিকষকালো অন্ধকারের চাদর, নিস্তব্ধতার ফাঁকে ফাঁকে দীর্ঘশ্বাসের বিচরণ। জানালার ধারে নরম বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছি আমি। উঠে বসবার বলটুকুও নেই শরীরে। অদ্ভুত কোনো কারণে নিশ্চুপ ঘরটার মাঝে থেকেও কানের কাছে ভো ভো রকমের আওয়াজ বাজছে। চোখের সামনে ভেসে উঠল ভেঙে চুরমার হয়ে যাওয়া স্বপ্নগুলো। কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে, তবে তাদের আর সেই সুযোগটুকু দিচ্ছি না আমি। আমার তো কোনো দোষ ছিল না, আমি তো নিত্য আপুর আর ভাইয়ার সম্পর্কটা ভেঙে যাওয়া থেকে বাঁচাতেই উনার কাছে গিয়েছিলাম। তবে আমার সাথে কেন খারাপ হলো? আর যখন হলোই তবে আমি কেন কষ্ট পাব? আমি কেন কাঁদব? কান্না করা আর যাই হোক আমার শোভা পায় না। অভিমানে বুক ভারী হয়ে আসলেও চোখে জল আনা মানা। আমি যখন অভিমানে গা ভাসাতে ব্যস্ত তখন দরজায় হালকা শব্দে টোকা পড়ল। আওয়াজটা কানে পৌঁছলেও বিপরীতে স্থিরই রইলাম আমি। দরজা খোলার ইচ্ছা কিংবা শক্তি দুটোর একটাও এই মুহূর্তে অবশিষ্ট নেই, যার দরুন পূর্বেই ন্যায়ই বিছানায় পড়ে রইলাম। ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতার পর আবারও কড়া নাড়ানো হল, সেই সাথে আদুরে গলায় ডাকা হল, অনন্যা, দরজাটা খোল। মা ডাকে তো। অন্য সময় হলে বিদ্যুৎ গতিতে গিয়ে দরজা খুলে আম্মুর বুকে ঝাঁপিয়ে পড়তাম আমি, কিন্তু এই মুহূর্তে সেই সবচেয়ে সহজ কাজটাই অত্যন্ত জটিল বলে মনে হতে লাগল আমার। ভেতরে জমা চাপা অভিমানের পাহাড় বাঁধা হয়ে দাঁড়াল। পাছে বলে চলল, যাস না মেয়ে, ওরা কেউ তোকে ভালোবাসে না, তোর কথা ভাবে না। আমি অভিমানদের বুকে আগলে কোনোভাবেই দরজা খুলব না বলে মনস্থির করলাম। মা জননী আবারও দরজায় করাঘাত করলেন, তবে করাঘাতের তীব্রতা কিছুমাত্রায় বাড়ালেন। উঁচু গলায় বললেন, অনু, মায়ের ওপর খুব অভিমান হয়েছে না রে?
আচ্ছা, তুই আমায় যত ইচ্ছা বকে নে, তাও দরজাটা খোল মা। আমি ঘাড় ঘুরিয়ে দরজায় মা জননীর ছায়া লক্ষ্য করলাম। মানুষটার পায়ে ইদানিং ব্যথা শুরু হয়েছে। ওষুধের ওপর আছে যদিও তবু অসুস্থ তো। আম্মুকে এভাবে দাঁড় করিয়ে রাখাটা ঠিক হবে না। আমি অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠলাম। শাড়ির আঁচল ঠিকঠাক করে নিয়ে গুটি গুটি পায়ে এগোলাম। দরজা খোলার পর শুধু আম্মুকেই নয়, পরিবারের প্রত্যেকটা চেনা মুখ দেখেই ভ্রু খানিকটা কুঁচকে এলো আমার। আব্বু আগ বাড়িয়ে বললেন, আয়ু, রাগ করে থাকিস না রে মা। আমরা কি তোর কখনো খারাপ চাইতে পারি বল? বিশ্বাস কর, তুই নিবিড়ের কাছে অনেক ভালো থাকবি। আমি কঠিন চোখে তাকালাম আব্বুর পানে। মানুষটার চোখে মুখে মেয়ের প্রতি অঢেল মায়া। দুশ্চিন্তায় কপালে প্রকট ভাঁজ, তবু বিয়েটা এতটা সহজভাবে মেনে নেওয়ায় ক্ষুণ্ণ হতে থাকল মন। আব্বু আবারও বললেন, নিবিড়ের এভাবে তোকে তুলে এনে বিয়ে করা কিন্তু একদম ঠিক হয়নি। আমি ওকে বকেছি জানিস। আমি সূক্ষ্ম চোখে একরাশ সন্দেহ নিয়ে তাকালাম। মিথ্যে সান্ত্বনা দিচ্ছে জেনেও বিরোধিতা করলাম না। ব্যাস কিঞ্চিত মাথা নুইয়ে সম্মতি জানালাম। নিবিড় ভাইয়া হয়তো পেছনে দাঁড়িয়েছিলেন। দুধাপ এগিয়ে এসে আব্বুর কাঁধে হাত রাখলেন। তারপর চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে আমার উদ্দেশ্যে বললেন, অনন্যা, ঘরে চলো, কিছু জরুরি কথা আছে। অনিচ্ছায় জড়সড় হয়ে অগ্নি ভাইয়ার দিকে তাকালাম আমি। ভাইয়া চোখের ইশারায় অভয় দিয়ে নিবিড় ভাইয়ার কথা মতো ঘরে যেতে বলল। আর রুশো ভাইয়ার মিষ্টি হাসিতে বুকের ভারী ভাবটা কমে এলো অনেকাংশেই। নিবিড় ভাইয়া সবাইকে ড্রয়িং রুমে বসতে পাঠালেন আবারও। সার্ভেন্টদের দিয়ে ভালোমন্দ খাবারের ব্যবস্থা করলেন। আমি ঘরে এসে একদৃষ্টিতে মেঝের তাকিয়েছিলাম। চোখ তুলে উনার নিষ্পাপ মুখটায় কালো মেঘের ছায়া দেখার মানসিকতায় ছিলাম না। নিবিড় ভাই বেশ কিছুক্ষণ নিশ্চুপ রইলেন। বেড টেবিলের পাশে থাকা পানির গ্লাসটা নিঃশেষ করে বলে উঠলেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম না। আগের মতোই দাঁড়িয়ে থেকে জবাব দিলাম, যা বলার এভাবেই বলুন। আমি ঠিক আছি। আপনি চাইলে বসতে পারেন। নিবিড় ভাইয়া মৃদু হাসলেন। দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, অনন্যা, হয়তো বিয়েটা তোমায় জোর করে করতে হয়েছে, কিন্তু এরপরে বাকি জীবনটা কিভাবে কাটাবে তা সম্পূর্ণ তোমার হাতে। আমি তোমার ভিন্ন ভবিষ্যৎ বলতে বন্দিদশাকে বোঝাইনি। কি বুঝিয়েছি তা না হয় এখন নাই বললাম, দিন গেলে ঠিকই উপলব্ধি করতে পারবে। বিয়ের নিয়মানুযায়ী তুমি এখন আমার স্ত্রী, আমার দায়িত্ব। আর সাদমান শাহরিয়ার নিবিড় নিজের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি কতটা সৎ তার ব্যাখ্যা নিশ্চয় তোমায় নতুন করে দিতে হবে না। চিন্তা করো না, আমি কখনোই তোমার কাছে স্বামীর অধিকার জোর করে আদায় করতে যাব না। তুমি যতদিন না নিজে থেকে আমায় হাজবেন্ড হিসেবে মেনে নিচ্ছ ততদিন তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসব না। এটুকু বলে থামলেন উনি। আমি বেশ মনোযোগ দিয়েই কথাগুলো শুনছিলাম উনার। সবটা শুনে দৃষ্টি উনার চোখে নিক্ষেপ করে জিজ্ঞেস করে বসলাম, মিডিয়ার হাত থেকে বাঁচতে বিয়ে তো করে নিলেন, কিন্তু আমি আপনাকে স্বামী হিসেবে মানার আগে আপনি আমায় স্ত্রী হিসেবে মানতে পারবেন তো? নিবিড় ভাইয়া উত্তর দিলেন না। আমার প্রশ্নটাকে কানে তুলবার প্রয়োজনটুকুও বোধ করলেন না। ঠোঁটে স্নিগ্ধ হাসি ফুটিয়ে তুলে বলে উঠলেন,
যাও, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বাসায় যেতে হবে তো নাকি? আমি হঠাৎ করেই আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছলাম। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলাম, মানে কি? বাসায় যাব কেন? আপনি না আমায় এইমাত্র বিয়ে করে নিজের সম্পত্তি বানিয়ে ফেললেন, তবে নিজের বাসায় না রেখে বাপের বাড়ি পাঠাতে চাইছেন কেন? ভুল বললে। বিয়ে মানে স্ত্রীকে নিজের সম্পত্তি ভেবে ব্যবহার করা নয়। বিয়ে মানে নিজের জীবনে আরেক সত্তার অধিকার জন্মানো, যেই অধিকারটা একমাত্র তোমার আছে। তুমি চাইলে আমার সাথে আমাদের ম্যানশনে যেতে পারো, আর না চাইলে নিজের আগের বাড়িতে ফিরতে পারো। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, তারা বাপের বাড়ি আর স্বামীর বাড়ি এই দুই ঠিকানার মাঝেই আশ্রিত মাত্র। কিন্তু আমি মতো সম্পূর্ণ ভিন্ন। এতদিন তোমার শুধু একটা বাড়ি ছিল, আর এখন তোমার দুটো বাড়ি। এখন কোনো বাড়িটাই কখন অবস্থান করবে তার সিদ্ধান্ত তোমার ওপরই। আর আমার মনে হয় না আমার সাথে যেতে চাইবে তুমি। তাই বলছি, নিজের পরিবারের মানুষগুলোর সাথে বাসায় ফিরে যাও। আমার ম্যানশনের দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। যখন ইচ্ছে চলে এসো। এ কথা বলে ছোট্ট করে শ্বাস ফেললেন উনি। উনার এই স্বাভাবিক শ্বাস ফেলার পেছনে যে ভারী দীর্ঘশ্বাস লুকোলেন তা আর কেউ না বুঝুক আমি বুঝতে সক্ষম ছিলাম। নিবিড় ভাইয়া ঘর ছেড়ে বের হয়ে হাঁটা ধরার খানিক বাদেই পিছু ডেকে বললাম, শুনুন, আমি বাসায় ফিরব না। ওদের বলে দিন। নিবিড় ভাইয়া অবাক চোখে তাকালেন। জিজ্ঞেস করলেন, আর ইউ শিওর? আমি যখন বলেছি তখন নিশ্চয় নিশ্চিত হয়েই বলেছি। নিবিড় ভাইয়ার কি হলো জানা নেই, তবে উনার ঠোঁটে প্রশস্ত এক হাসি রেখা ফুটে উঠল। মুখ ফিরিয়ে সিল্কি চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বেরিয়ে গেলেন উনি। উনি যেতেই বিছানায় ধপ করে বসে পড়লাম আমি। ভাবতে লাগলাম আগামীর কথা। আচ্ছা, নিবিড় ভাইয়াকে কি আমি অহেতুক ভুল বুঝছি? যে মানুষটা শুরু থেকে আমার বিপদে আপদে ছায়ার মতো পাশে ছিলেন, তিনি কি আমার সাথে দুর্ব্যবহার করতে পারেন? নাকি দুর্ব্যবহার করার উদ্দেশ্য শুধুই ভয় দেখানো ছিল? হ্যাঁ, এটা ঠিক, উনি আমায় সহ্য করতে পারতেন না। আমার প্রতিটা কাজের বিপরীতেই উনার কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠত, কিন্তু কখনো আমায় বিন্দু পরিমাণেও ব্যথা দেননি উনি। মুখে দুটো ঝাঝালো কথা শুনিয়েছেন, ধমকেছেন, কিন্তু দিন শেষে আমার ভালোটাই করেছেন। তবে কি আমার বোঝায় কোনো ভুল ছিল? এই বিয়ের উদ্দেশ্য কি শুধুই নিজের স্বার্থের জন্য করেননি উনি? ড্রয়িং রুমে গম্ভীর মুখ করে বসে আছে সবাই। অনন্যা ফিরছে না। সদ্য বিবাহিত মেয়ের আজকের দিন অন্তত স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে থাকা মানায় না। তবু অনন্যার ব্যাপারটা ভিন্ন। যে মেয়েটা এতক্ষণ যাবৎ এই বিয়ে নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলছিল, সে কিনা পরিবারের ওপর অভিমান করে নিবিড়ের সাথেই থাকতে চাইছে। পরে আবার উল্টো গান গেয়ে বসবে না তো? সকলের যখন কপালে হাত, তখন দুশ্চিন্তার পর্দা ছিন্ন করে কথা পারল নিত্য। আচ্ছা, সবাই এত চিন্তা করছে কেন? আমি বরং ভালো সলিউশন দিচ্ছি। সবাই মন দিয়ে শোনো। নিত্যর উচ্ছ্বাসিত গলায় বলা কথাটার বিপরীতে টনক নড়ল সবার। সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হবার পর নিত্য বোকা হেসে মিস্টার এবং মিসেস আহমেদের উদ্দেশ্যে বলল, মানে আন্টি আঙ্কেল, আমি কি আপনাদের মাম্নিবাপি বলে ডাকতে পারব? মিস্টার এবং মিসেস আহমেদ একে অপরের দিকে তাকালেন। মুচকি হেসে একসঙ্গেই জবাব দিলেন,
অবশ্যই। কেন নয়? তুমি তো আমাদের মেয়ের মতোই। নিত্য একগাল হেসে প্রাপ্তির বহিঃপ্রকাশ ঘটাল। আরও চোখে একবার অগ্নির অন্ধকার মুখটা পরখ করে নিল। অগ্নির চোখে মুখে যে ভয়ের আভা ফুটে উঠছে তা নিত্যর নজরকে ফাঁকি দিতে পারল না। সে হেসেই বলে উঠল, সবাই শুনো তবে। এখন কথা হল, ভাইয়া আর অনন্যার বিয়েটা যেভাবেই হোক হয়েছে। ওরা পরস্পর স্বামী স্ত্রী। বিয়েটা আর 5টা স্বাভাবিক বিয়ের মতো না হলেও কিন্তু আজ ওদের বাসর রাত, সেই হিসেবে ওদের একসাথে থাকাটা ফরজ। নিত্যর শেষ কথাটা বলার সাথে সাথেই বিষম খেয়ে উঠল নিবিড়। রুশো জিহ্ব বের করে জোরেশোরেই কামড় মেরে বসল। বাকিরা যখন অবাক চোখে বিস্ময় লুকোতে ব্যস্ত তখন ফিসফিসিয়ে বলল রুশো, কলিজা কাটা ভাবির জন্য আজলাল দেখছি জিহ্বও কেটে যাচ্ছে আমার। অগ্নিরুশো পাশাপাশি বসা ছিল, যার দরুন অন্য কারো কানে রুশোর ফিসফিসানি না পৌঁছালেও অগ্নি শুনতে পেল স্পষ্ট রূপেই। হাতের কুনুই দিয়ে দুম করে রুশোর পেটে গুঁতো মেরে বসল সে। রুশো গাল ফুলিয়ে ব্যথাটা গিলে নেবার চেষ্টা করতে গিয়ে ফের মুখ ফসকে বলে বসল, আজকাল দেখি সত্যি কথা বললে এদিক সেদিক থেকে পেটও ফাটানো হয়। রুশোর এবারের কথাটা সকলের কানেই পৌঁছল, তবে মৃদুস্বরে। মিস্টার এবং মিসেস আহমেদ বরাবরের মতো এবারও রুশোর কথাগুলোকে নিছক অহেতুক বলে মনে করে এড়িয়ে গেলেন। যেহেতু রুশোর কথাবার্তার অনেক বড় অংশ জুড়ে থাকে বড়দের বোঝার বাহিরে করা ফাজলামোর ছাপ। অনামিকা চোখের ইশারায় রুশোকে চুপচাপ বসে থাকতে বললেন। তারপর নিবিড়ের উদ্দেশ্যে বললেন, বাবুই, এখানে লজ্জা পাবার কিছু নেই। নিত্য যদিও কথাটা মজার ছলে বলেছে, কিন্তু ওর কথায় যুক্তি আছে। আজ তোদের বাসর রাত, আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক হলে তোদেরও একসাথেই থাকা উচিত ছিল। তবে কি অস্বাভাবিক সম্পর্কের জন্য আলাদা থাকতে বলছো মামনি? নিবিড়ের প্রশ্নে উত্তর দিলেন মিস্টার আহমেদ। না বাবা, আমার মনে হয় তোমাদেরও একসাথে থেকে সম্পর্কটা সহজ করার সুযোগ দেওয়া উচিত। তবু এটা তোমাদের ব্যক্তিগত বিষয়ে। আমরা পরামর্শের বেশি আর কিছু বলতে পারব না। তোমাদেরই একে অপরের কাছে যেতে হবে, একে অপরকে বুঝতে হবে। নিবিড় হালকা করে মাথা নাড়াল, বলল, আমি ওকে কোনো কিছুতেই জোর করব না বাপি। ওকে প্রপার স্পেস দিব। কিন্তু ও যখন শ্বশুর বাড়িতেই যেতে চাইছে তখন সেখানে বাধা দেওয়ার অধিকার কারো নেই। বাপি, অনেক সময় তো হলো, আমার মনে হয় এখন সবার ফেরা উচিত। কিন্তু তোমার বাবা, মানে বেআইন সাহেব তো এখনো তোমাদের বিয়ের ব্যাপারটা জানেন না। উনাকে কিভাবে সামলাবে? বাপি তুমি চিন্তা করো না, বাবাকে আমি বুঝিয়ে বলবো সবটা। এতক্ষণে নিশ্চয় নিউজ দেখেছেন। আমি ড্রাইভারকে বলি গাড়ি বের করতে। একসাথেই বের হই সবাই। নিবিড়কে বাধা দিয়ে বলে উঠল অগ্নি। নিবিড়, শুধু তোদের জন্য গাড়ি বের কর। আমরা গাড়ি নিয়েই এসেছি। নিবিড় সরু চোখে তাকালো অগ্নির পানে। তেজি গলায় বলল, কলমি দুলাভাই, রেসপেক্ট ম্যান। সিটের কিনারায় চুপটি করে বসে আছি আমি। মাঝে একজনের মতো বসার জায়গা ফাঁকে রেখে বসে আছেন নিবিড় ভাই। গাড়ি আপন গতিতে চলছে না। রাহিত ভাই নিয়ন্ত্রণ করছে সীমা। অস্বস্তিতে উসখুস করছি। দমবন্ধ লাগছে কেন যেন।
বাহিরে কনকনে শীত, জানালা খোলা মানা। আমায় বিদায় জানানোর সময় গায়ে চাদর জড়িয়ে দিয়েছিলেন মা জননী। আব্বু বলছিলেন সোয়েটার পরে নিতে। সাথে ভাইয়েদের উপচে পড়া ভালোবাসা। আমি বিহীন একটা দিন কাটানো যেন তাদের শত দুঃখের পাহাড় গোড়ানোর সমান। ভাইয়েদের মুখটা আসলেই আসার পথে ভীষণ মলিন ছিল। রুশো ভাইয়া তো কেঁদে দিবে ভাব। আমায় বুকে জড়িয়ে কত শত কিটক্যাট খাইয়ে অভিমান ভাঙানো শপথ করা তার। অগ্নি ভাইয়ার কষ্টটা হয়তো বেশি। একদিকে বোনের বিদায়, অপর দিকে নিত্য আপুর সাথে ছিন্ন সম্পর্ক। আমায় আসার পথে বারবার করে বলে দিয়েছে যাতে কোনোভাবেই কথাটা নিবিড় ভাইয়ার কান অবধি না পৌঁছয়। আমি বিচ্ছিন্ন অনুভূতিতে পিষ্ট তখন। এক কান দিয়ে যেমন কথা শুনেছি, অপর কান দিয়েও মুহূর্তেই বের করে দিয়েছি উটকো ঝামেলা। নিত্য আপু আসার পথে অগ্নি ভাইয়ার দিকে অনেকক্ষণ চেয়েছিল। অপলক সেই দৃষ্টির তৃষ্ণা বড্ড পুড়িয়েছে আমায়। অথচ অগ্নি ভাইয়া প্রিয়তমাকে লুকিয়ে দেখতে গিয়ে চোখ পড়ে যাওয়ায় মুখ ফিরিয়ে নিয়েছে বারংবার। আমি কিচ্ছুটি করতে পারিনি। নিজের জীবনটাই যখন অনিশ্চয়তায় বাঁধা, তখন আরো দুটো মন জুড়ে দেওয়ার ক্ষমতা আর যাই হোক আমার নেই। ধৈর্য রাখা প্রয়োজন, সেই সাথে প্রয়োজন সঠিক সময়ের। ভীষণ নার্ভাস লাগছে। জেদের বসে পরিবারের মানুষগুলোর সাথে ভালোমতো কথা না বলে তো ঠিকই চলে এলাম। এখন শান্তিমতো থাকতে পারবো তো? নিবিড় ভাইয়ার বাবা ওরফে আমার শ্বশুর মশাই আবার বেঁকে বসবেন না তো? আমি দুশ্চিন্তায় ভরা ভারী মাথাটা চেপে ধরে লম্বা শ্বাস টানতে লাগলাম। আমার অসুবিধে হচ্ছে টের পেয়ে নিবিড় ভাই আর চোখে তাকালেন। দৃষ্টি সরিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, খারাপ লাগছে? মাথাটা ডানে বামে নাড়িয়ে না বললাম আমি। তবে আমার উত্তরটা উনার বোধহয় হজম হল না। চিন্তিত চিত্তে খানিকটা কাছাকাছি এসে বসলেন। জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো? আবার বমি হবে না তো? জানালা খুলে দিব? আমি এবার মাথা উঁচু করে বললাম, দরকার নেই, আমি ঠিক আছি। নিবিড় ভাইয়া ছোট্ট করে শ্বাস ফেললেন। রাহিত ভাইয়ার উদ্দেশ্যে বললেন, রাহিত, তোর ব্যাপারটা কি বলতো? এমন জঘন্যভাবে ড্রাইভ করছিস কেন? রাহিত ভাইয়ার কম্পিত কণ্ঠস্বর জবাব দিল, ভাই, অপরাধ নিও না। টেনশনে হাত পা কাঁপতেছে। ড্রাইভ করতে পারতেছি না ঠিকমতো। তুই কি চলতি গাড়িতেই লাথ খাওয়ার পরিকল্পনা করছিস? টেনশন মানে কি? তোর আবার কিসের টেনশন? বড় স্যার, তোমাদের বিয়েটা যদি মেনে না নেয়? নিবিড় ভাইয়ার জবাব দেওয়ার আগেই পাশ থেকে চেঁচিয়ে উঠল নিত্য আপু। রাহিত ভাই, তুমি তোমার কাঁপাকাঁপি বন্ধ করবা নাকি আমি ড্রাইভ করব? আর তোমার এত চিন্তা করতে হবে না। বাবাকে ম্যানেজ করা কোনো ব্যাপারই না। আমি তুড়ি বাজিয়ে বাবা যে ম্যানেজ করে নিতে পারব। বুঝেছ? বিপরীতে সকলের সরু চোখের শিকার হল নিত্য আপু। সন্দেহের ভারটা নিবিড় ভাইয়ার বেশি থাকায় বলে উঠলেন উনি, নিত্য, তোর এত কনফিডেন্স কোথায় থেকে আসতেছে রে? যেখানে আমি নিজেই নার্ভাস। নিত্য আপু জিহ্ব কামড়ে বোকা হাসল। উল্টো দিকে ফিরে কোনোরকমে জবাব দিল, আরে ভাইয়া, মেয়েদের প্রতি বাবাদের ভালোবাসা একটু বেশিই হয়। আমি বুঝিয়ে বললে তাড়াতাড়ি বুঝবে আর তুই বোঝালে একটু দেরিতে।
তাই বলছিলাম আর কি। নিবিড় ভাইয়ার সন্দেহ কমল না। আগের তুলনায় দৃষ্টি আরও কিছু তীক্ষ্ণ করলেন উনি। তবে জবাবস্বরূপ আর কিছু বলে কথা বাড়ালেন না। দেখতে দেখতে ম্যানশনে এসে গাড়ি থামল। নিত্য আপু, রাহিত ভাই নিজ নিজ দায়িত্বে গাড়ি থেকে নেমে দাঁড়াল। এদিকে শরীর অতিমাত্রায় ফুরবল আমার। মাথাটা ভন ভন করে ঘুরছে, যে কোনো মুহূর্তে বমি করে ফেলতে পারি এমন অবস্থা। হুঁশে না থাকায় নিবিড় ভাইয়া যে কখন ডোর খুলে আমার নাম করে হাঁক ছাড়লেন তা টেরই পেলাম না। দ্বিতীয়বার ডেকে ওঠায় ভ্রম কাটল আমার। ঝাপসা চোখ দুটো মেলে তাকালাম আমি। টলটলে পায়ে ভর করে গাড়ি থেকে নামতে নিতেই পড়ে যেতে ধরলাম। নিবিড় ভাইয়া তৎক্ষণাৎ হাত চেপে ধরলেন। ব্যস্ত গলায় বলে উঠলেন, হেই, সামলে, এক্ষুনি পড়ে যাচ্ছিলে। আমি কোনোরকমে মাথা ঝাঁকিয়ে ফুরবল পায়ে দাঁড়ালাম। নিত্য আপু তড়িঘড়ি করে এগিয়ে এসে জিজ্ঞেস করল, অনন্যা খুব বেশি খারাপ লাগছে কি? না আপু, আমি ঠিক আছি। চলো। মৃদুস্বরে জবাব দিয়ে ছোট্ট ছোট্ট পায়ে এগোতে লাগলাম আমি। মেইন গেট থেকে ম্যানশনের মাঝের 50 মিটার পথটাও 1 মাইল লম্বা মনে হতে লাগল। তবু যতটুকু পারি ততটুকু বল প্রয়োগ করেই এগিয়ে যেতে থাকলাম। মাঝপথে হঠাৎ করেই নিবিড় ভাইয়া পাশে এসে দাঁড়ালেন। বলার প্রয়োজন বোধটুকুও না করে ঝড়ের গতিতে শূন্যে তুলে নিলেন আমায়। আমি পড়ে যাওয়ার ভয় উনার গলা জড়িয়ে ধরলাম। বিস্ময় বিস্ফোরিত চোখে তাকাতেই উনি বললেন, নড়াচড়া করো না। গায়ে যে কিচ্ছু নেই তা তো দেখতেই পারছি। নিবিড় এখনো বেঁচে আছে। সে থাকতে তার বউকে এত কষ্ট করে পথ চলতে হবে না। চলবে।